সবাইকে স্বাগত জানাই জার্নাল পর্যালোচনায়। সঙ্গে আছি সৈয়দ ইশতিয়াক রেজা এবং আজকেও আমরা কথা বলছি ইরান যুক্তরাষ্ট্র বিষয়ে। আপনারা জানেন যে গত পরশু ঘোষিত হয়েছে যুদ্ধবিরতি এবং শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মার্কিন এবং ইরানি প্রতিনিধিরা আলোচনা শুরু করবেন অনেকগুলো বিষয়ের মধ্যে। ইতিমধ্যেই ইরান 10 দফা প্রস্তাব উত্থাপন করেছে, আমেরিকারও কিছু শর্ত আছে সেসব নিয়ে। তার অর্থ হলো গোলাগুলির শব্দ আপাতত থেমেছে, যদিও হিজবুল্লাহর উপর আক্রমণ করেছে লেবাননে ইসরায়েল, সেটি থামে নাই। বলতে গেলে ধোঁয়া কমেছে আর বিশ্বজুড়ে তৈরি হয়েছে এক ধরনের সতর্ক আশাবাদ। কিন্তু প্রশ্ন হলো, এই যুদ্ধবিরতি কি সত্যিই শান্তির পথে প্রথম ধাপ নাকি একটি অস্থায়ী বিরতি মাত্র? প্রথমেই চিন্তা করি যে যুদ্ধবিরতি বনাম শান্তি চুক্তি আসলে কি। যুদ্ধবিরতি আর শান্তি চুক্তি আসলে এক নয়। যুদ্ধবিরতি হলো একটা সাময়িক বিরতি, একটি সুযোগ যেখানে পক্ষগুলো একটু নিঃশ্বাস নেয়, নিজেদের অবস্থান গুছিয়ে নেয় এবং আলোচনার টেবিলে বসার একটা সম্ভাবনা তৈরি করে। কিন্তু ইতিহাস আমাদের বলে যুদ্ধবিরতি খুবই ভঙ্গুর। এটি কয়েকদিন এমনকি কয়েক ঘন্টার মধ্যেও ভেঙে যেতে পারে এবং তার কিছুটা আভাসও পাওয়া গেছে যে লেবাননে ইসরায়েলি আক্রমণের প্রতিবাদে ইরান শান্তি চুক্তির থেকে যুদ্ধবিরতি থেকে বেরিয়ে যাওয়ার কথা বলছে। তাই এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই 2 সপ্তাহের বিরতি কি আলোচনার পথ খুলবে নাকি আরও একটা বড় সংঘাতের দিকে নতুন করে যাত্রা করবে? ইরানের 10 দফায় আসলে কি আছে? এটি কি দফা নাকি কৌশল? বর্তমান আলোচনার কেন্দ্রে রয়েছে ইরানের 10টি পরিকল্পনা বা 10 দফা। এই পরিকল্পনায় রয়েছে পারমাণবিক কর্মসূচির অধিকার, নিষেধাজ্ঞা প্রত্যাহার, মার্কিন সেনা প্রত্যাহার, ক্ষতিপূরণ এবং হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ বজায় রাখা। শুনতে এগুলো অনেকটা একতরফা মনে হয়, যেন আলোচনা শুরুতে একেবারে সর্বোচ্চ দাবি তুলে ফেলল ইরান। কিন্তু আন্তর্জাতিক কূটনীতিতে আমরা জানি যে এটা নতুন কিছু নয়। অনেক সময় শক্ত অবস্থান থেকেই আলোচনা শুরু হয়, যাকে বলা হয় অ্যাঙ্করিং, এবং শুরুটা কঠিন হয়। পরে ধীরে ধীরে আমরা দেখি যে কিছুটা ছাড় দেওয়া হয় এবং উভয় পক্ষের জন্য উইন উইন সিচুয়েশন, অর্থাৎ দুপক্ষেরই লাভ হয়, এরকম জায়গায় আলোচনাটাকে নিয়ে যাওয়া হয়। সবচেয়ে কঠিন দাবিগুলো কি কি আমরা এই পর্যায়ে দেখতে চাই, যেই দাবিগুলো জটিল করে তুলতে পারে আলোচনাকে। একটা হলো মার্কিন সেনা প্রত্যাহার। এটি অত্যন্ত কঠিন একটি দাবি এবং এটা বাস্তবায়ন করা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য প্রায় অসম্ভব। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের কৌশলগত উপস্থিতি রয়েছে। হঠাৎ করে তা সরিয়ে নেওয়া মানে শুধু সাময়িক পরিবর্তন নয়, পুরো অঞ্চলের ভারসাম্য বদলে ফেলা, এবং এটা মধ্যপ্রাচ্যের দেশগুলোই সেটা করতে দেবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। আমেরিকা চাইলেও এখন আর আসলে সেখান থেকে সরে যেতে পারবে না। ক্ষতিপূরণের দাবি, রাজনৈতিকভাবে এটা অসম্ভব, কারণ যুদ্ধে কোনো দেশ স্বীকার করে না সে আরেকটি দেশের ক্ষতি করেছে এবং তার জন্য কোনো কিছু দেবে। এই ধরনের কোনো আগ্রহ আমরা সাধারণত আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে দেখতে পাই না। সেম অবস্থা হলো হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ, আরেকটি জটিল পরিস্থিতি, সবচেয়ে সংবেদনশীল, সবচেয়ে কঠিন এবং যেটি নিয়েই আসলে শেষ পর্যন্ত পরিস্থিতি ঘোলাটে হয়েছে। এই নৌপথ দিয়ে বিশ্ব জ্বালানির বড় অংশ অতিবাহিত হয়। এখানে ইরানের প্রভাব আমেরিকা স্বীকার করে নেওয়ার মানেই হলো বৈশ্বিক অর্থনীতিতে বড় পরিবর্তন আসা এবং ইরানের বিজয় ঘোষণা করা। তাহলে বাস্তবতা কোথায়? সকল দাবি অবাস্তব তা নয়। যেমন ইরানের উপর যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা চলছে যুগের পর যুগ ধরে, সেটা শিথিল করা, এটা শিথিল করতে পারে আমেরিকা, এবং এতে করে যেটা হবে একটা সুযোগ তৈরি হবে। আন্তর্জাতিক সীমাবদ্ধতার ক্ষেত্রে পুনর্মূল্যায়ন, সীমিত পারমাণবিক কর্মসূচির কিছুটা অনুমতি দেওয়া, কঠোর নজরদারির মধ্যে রেখে, এই তিনটাকে বলা হচ্ছে যে হ্যাঁ, এটা সম্ভব যদি আমেরিকা রাজি থাকে। এবং ধারণা করা হচ্ছে যে এখানে সমঝোতার সম্ভাবনা বেশি, কারণ এগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা যায় এবং উভয় পক্ষই নিজেদের সাফল্য হিসেবে উপস্থাপন করতে পারে। পাকিস্তানের ভূমিকা কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল? আলোচনার স্থান এখন ইসলামাবাদ এবং সেখানে ইতোমধ্যেই বলা হচ্ছে মার্কিন প্রতিনিধি দল ডেনিস ভ্যান্সের নেতৃত্বে চলে আসবে, ইরান থেকেও রওনা দিয়েছে। পাকিস্তান একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্ক রাখছে, অন্যদিকে ইরানের সঙ্গেও একটি ভালো যোগাযোগ তার রয়েছে, যেহেতু তার প্রতিবেশী দেশ। এছাড়া এটি একটি পারমাণবিক শক্তিধর মুসলিম দেশ, যা তাকে একটি অনন্য অবস্থায় নিয়ে গেছে। এই মধ্যস্থতার মাধ্যমে পাকিস্তান নিজেদের আন্তর্জাতিক গুরুত্ব বাড়াতে সক্ষম হয়েছে এবং এখানে বলা হচ্ছে সৌদি আরবের এবং মিশরের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে।
পাকিস্তানকে সামনে এগিয়ে দিয়ে এই চুক্তিটা করা। এবং আপনারা জানেন পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে একটি সামরিক চুক্তি আছে যে এক দেশ আক্রান্ত হলে অন্য দেশ এগিয়ে যাবে। এবার সৌদি আরবে কিন্তু ইরান আক্রমণ করেছে, কিন্তু পাকিস্তান এগিয়ে যায়নি এবং পাকিস্তানেরকে এখন সৌদি আরব এই সালিসি মর্যাদা দিতে মূলত তাকে সামনে এগিয়ে রেখে শান্তি আলোচনাটা শুরু করেছে। যুদ্ধবিরতির ভবিষ্যৎ আমরা যদি দেখি, দুটি ভবিষ্যৎ এখন সামনে, দুটি পথ। একটা হলো আলোচনা এগোবে, চলতে থাকবে, কিছু সমঝোতা হবে এবং ধীরে ধীরে একটি শান্তি চুক্তি হবে। দুই হলো বিশ্বাসের অভাব যদি হয়, অতিরিক্ত দাবি যদি তোলা হয়, ফলে দেখা যাবে ভেঙে যাবে এবং নতুন সংঘর্ষের কারণ হয়ে উঠবে এবং সংঘাত আসলে নতুন রূপে ফিরবে এবং সেটা আরও ভয়ঙ্কর আকার নেবে। তবে একটি বিষয় নিশ্চিত, এই যুদ্ধবিরতি শেষ কথা নয়, কেবল একটি সূচক। এই সুযোগকে যদি কাজে লাগানো যায় তাহলে হয়তো শান্তির দিকে এগোনো সম্ভব, আর যদি না যায় তাহলে যুদ্ধবিরতি কেবল একটি শব্দবন্ধ হিসেবেই থাকবে, বাস্তবে হবে না। এখন সারা বিশ্বের একটাই জিজ্ঞাসা, এই যুদ্ধবিরতি কি সত্যি শান্তির চুক্তিতে রূপ নিবে নাকি একটা অস্থায়ী বিরতি হিসেবেই থেকে যাবে? আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। রোববার দিন আবার দেখা হবে।